আজকে ভিডিওতে রায়মার্টিন বর্ষবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে প্রথম প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো ছয়টি। একের এটা হবে টপোস্ফিয়ার হবে দিয়ে জেট প্লেন চলাচল করে। দুই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম এটা রেনগজ। তিনে এটা শীতকালে হবে পশ্চিমী ঝঞ্ঝা হয়। চারে খাদার হলো নবীন পলিমাটি। পাঁচে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় সুন্দরী গাছে। ছয়ে গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য তা হলো এটা সিংহ হবে। সাথে হচ্ছে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস। দুই হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একে আছে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান হলো এটা ভস্টক হবে। দুই হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা এটা কমতে থাকে। তিনে দেখে এটা সর্পগন্ধা হবে উদ্ভিদ থেকে রেসাইপিন পাওয়া যায়। চারে দেখে হচ্ছে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। তিনে দেখে যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে আমাদের সাহায্য করে তা দুটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে লেখো। এর উত্তরটি হলো আবহাওয়ার পূর্বাভাস যেভাবে আমাদের সাহায্য করে, যেমন একে হচ্ছে জেলেদের ক্ষেত্রে জেলে ভাইরা নৌকা লঞ্চ বা জাহাজে করে সমুদ্রে মাছ ধরতে যায়। তাদের এই জীবন জীবিকা আবহাওয়ার উপর নির্ভরশীল। আবহাওয়ার পূর্বাভাসে যদি জানা যায় আগামী 24 বা 48 ঘন্টায় সমুদ্রে কোনো বিধ্বংসী ঝড় আসতে চলেছে, তাহলে জেলে ভাইরা মাছ ধরতে বেরোয় না এবং সমুদ্রে মাছ ধরতে থাকা জেলে ভাইরা মাছ ধরা ছেড়ে দ্রুত উপকূলের দিকে চলে আসতে থাকে। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস জেলে ভাইদের জীবন রক্ষার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দুই দিকে যেটা আছে, যদি বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় তাহলে কৃষকরা ফসলে জমিতে যাতে জল না দাঁড়ায় তার ব্যবস্থা করতে পারবেন। সাধারণ মানুষ কাজের পরিকল্পনা করতে পারবেন। ছাত্ররা বিদ্যালয়ে যাওয়ার ঝুঁকি নেবে না। এরপর 3 থেকে 2 থেকে যেটা আছে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য। একে আছে ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ ইট, ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট। দুই হচ্ছে খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে। তিনে এই মাটির জলধারণ ক্ষমতা কম। চারে ল্যাটেরাইট মাটি অনুর্বর প্রকৃতি। এরপর চারে গেছে টিকা লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে আন্টার্কটিকার জীবজগৎ অথবা আন্টার্কটিকায় ভারতের অভিযান। তাহলে প্রথমে উত্তরটা করবো আন্টার্কটিকার জীবজগৎ। আন্টার্কটিকার জীবজগৎ প্রথমে একে আছে উদ্ভিদ জগৎ। আন্টার্কটিকায় বছরে বেশিরভাগ সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে কোনো বড় উদ্ভিদ জন্মাতে পারে না। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে মাত্র 50 দিনে উদ্ভিদগুলি তাদের জীবনচক্র সম্পূর্ণ করে। প্রথমে যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। চির তুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা বা গুল্ম নেই। তবে এখানে দু ধরনের সপুষ্পক উদ্ভিদ দেখা যায়, যথা আন্টার্কটিক হেয়ার গ্যাস ও আন্টার্কটিক পালট। এগুলি সাধারণত মহাদেশের পশ্চিম অংশে দেখা যায়। এরপর এটা হচ্ছে মস ও লাইকেন। গ্রীষ্মকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সমুদ্রের ধারে বরফগোলা স্থানে মস, লাইকেন, লিভারোস্ট ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এখানে প্রায় 100 প্রজাতির মস, 300 থেকে 400 প্রজাতির লাইকেন, 25 প্রজাতির লিভারোস্ট এবং 20 প্রজাতির শ্যাওলা দেখা যায়। আন্টার্কটিকার জীবজন্তু এরপর একে আছে পেঙ্গুইন। এই মহাদেশে একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উড়তে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকম প্রজাতি পেঙ্গুইন আছে আন্টার্কটিকা। এদের মধ্যে স্পেয়ার পেঙ্গুইন সবথেকে বড়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালক ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বি স্তর থাকে। দুয়ে শিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশের সমুদ্রে প্রচুর শিল ও তিমি দেখা যায়। শিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পাম, বেলিন
লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ে স্তন্যপায়ী প্রাণী। তিনি ক্রিল, এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়, এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর চারিদিকে আছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবাস্ট, গ্যাল, স্কুয়া, স্নো, উইলসন্স, পেট্রেল, ফুলমার, সিদবিল, টান প্রভৃতি। এই মহাদেশে রটিফা, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গও দেখা যায়। 5 হচ্ছে অন্যান্য জীবজন্তু। এছাড়া স্কুইড, আন্টার্কটিকা আইসফিশ, নানা সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। এরপরে অথবা যেটা হচ্ছে আন্টার্কটিকায় ভারতের অভিযান, এর উত্তরটি হলো পৃথিবীর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চির তুষারাবৃত শুষ্ক শীতলতম ও উচ্চতম বিশাল আকৃতির ভূভাগকে আন্টার্কটিকা মহাদেশ বলা হয়। এই মহাদেশে ভারতীয়রা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযান চালিয়েছে, সেগুলি নিম্নরূপ। একই হচ্ছে 9 জানুয়ারি 1982 সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। তারা সেখানে স্থাপন করেন ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। 2 এর আগে 1984 সালে একদল বিজ্ঞানী এখানে যান। এই দলে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাঙালি বিজ্ঞানী সুদীপ্তা সেনগুপ্ত ছিলেন। এই দলটি বহুদিন ধরে গবেষণা চালায়। 3 এর আগে 1988 সালে 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিমি দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। 4 1995 সাল পর্যন্ত মোট 12টি অভিযাত্রী দল ভারত থেকে এই মহাদেশে প্রেরিত হয়েছে। 5 2012 সালে মৈত্রী গবেষণাগারে পাশে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র ভারতী স্থাপিত হয়েছে। এরপর 2 এ যাচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে প্রতিবার ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমে যায়, তাই এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। উদাহরণ, আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন পূর্ব ঢালে আসে তখন জলীয় বাষ্পের অভাবে এখানে বৃষ্টিপাত কম হয় বলে এখানে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। মেঘালয়ের শিলং বৃষ্টির ছায়া অঞ্চল। এরপর অথবা এটা আছে লু ও আঁধি, এর উত্তরটি হলো লু সংজ্ঞা গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক দিয়ে অত্যাধিক উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, একে লু বলা হয়। বৈশিষ্ট্য, এই বায়ু প্রভাবে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। 2 তীব্র গরমে প্রচুর মানুষ ও গবাদি পশু মারা যায়। 3 এই বায়ুর গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিমি। এরপরে আঁধি, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থানে যে প্রবল ধূলিঝড় হয় তাকে আঁধি বলে। বৈশিষ্ট্য, একে হচ্ছে আঁধির আগমনে আকাশ কালো হয়ে অন্ধকার ঘনিয়ে আসে। 2 হচ্ছে আঁধি মাত্র কয়েক মিনিটের জন্য বিকেলে প্রবাহিত হয়। 3 হচ্ছে এর গতিবেগ ঘন্টায় 50 থেকে 80 কিমি। এরপর 5 গেছে নিচের প্রশ্নটির উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রথমে আছে জীবমণ্ডল কাকে বলে, মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অথবা এটা আছে ছবি সহ জলচক্র বর্ণনা করো। এর উত্তরগুলি হলো জীবমণ্ডল পৃথিবী, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের যে অংশে প্রাণী ধারণের উপযোগী পরিবেশে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে জীবমণ্ডল বলে। বৈশিষ্ট্য, এক আছে সমুদ্র থেকে 6000 মিটার উপর এবং সমুদ্রগর্ভে 7000 মিটার পর্যন্ত জীবমণ্ডল বিরাজমান। 2 হচ্ছে প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 110 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে জীবমণ্ডল গঠিত। 3 হচ্ছে জীবমণ্ডলের সর্বশক্তি উৎস হলো সূর্য। 4 জীবমণ্ডল 3 প্রকার হয়, জলজ জীবমণ্ডল, স্থলজ জীবমণ্ডল এবং বায়বীয় জীবমণ্ডল। এরপরে প্রশ্নের উত্তর হলো মানুষের কার্যকলাপে পরিবেশের অবনমন। একে আছে পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস করে কৃষিকাজ, শিল্প স্থাপন, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস প্রভৃতি পরিবেশের মূল উপাদানগুলি দূষিত হয়ে যাচ্ছে। 2 হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, শিল্প
কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ জমতে জমতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। তিনি ওজোন স্তর ক্ষয়। আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র যেমন ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন নামে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে একের চেয়ে চর্ম ক্যান্সার বৃদ্ধি পাবে, বৃদ্ধিতে হচ্ছে চোখের ছানি পড়বে, তিনি জীবকুলের বংশবিস্তার ব্যাহত হবে। এরপর চারিদিকে যাচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস, উষ্ণতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস প্রভৃতির কারণে ধীরে ধীরে পরিবেশে এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন ভারতীয় একশৃঙ্গ গণ্ডার। এরপর 5 গেছে ভূমিক্ষয় ও বন্যার প্রকোপ বৃদ্ধি। নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে পড়েছে এবং তা সহজে ক্ষয়ের শিকার হচ্ছে। মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে তার গভীরতা কমিয়ে দিচ্ছে। ফলে বর্ষাকালে এই বৃষ্টি হলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এরপরে অথবা প্রশ্নের উত্তরটি হলো জলচক্র। সংজ্ঞা: যে চক্রাকার পথে কঠিন, তরল ও বাষ্পীয় এই 3 অবস্থা পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। বর্ণনা: সূর্যতাপে নদ নদী, জলাশয়, সাগর মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজে উপরের দিকে উঠে যায়। উপরে বায়ুর উষ্ণতা কম হওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে। ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষার রূপে ঝরে পড়ে। এই বৃষ্টি জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর মহাসাগরে ফিরে আসে এবং আবার তা সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলে এই চক্রাকার আবর্তনই জলচক্র নামে পরিচিত। তোমাদের এখানে জলচক্রের চিত্রটা সাইডে দেওয়া আছে। তাহলে আজকে ভিডিওতে আমরা যে ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের 1 দাগে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবে না।